হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। ডাব্লিউবি সেট যে 2024 সালে 15ই ডিসেম্বরে পরীক্ষাটা হতে চলেছে, তার জেনারেল পেপারের আমরা 10 বছরের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমরা তোমাদেরকে একটি ভিডিও করেছিলাম, যেখানে তোমরা প্রচুরভাবে আগ্রহ দেখিয়েছো এবং তোমাদের আগ্রহ এবং রিকোয়েস্টে আজকে থেকে শুরু করব আমরা লাস্ট 10 ইয়ারের সেটের জেনারেল পেপারের কোশ্চেনের সলিউশন। তুমি যে সাবজেক্টেরই পরীক্ষা দাও না কেন, সেটের জন্য জেনারেল পেপার প্রত্যেকে দিতে হয় এবং লাস্ট ইয়ারের পরীক্ষার প্রশ্নপত্র প্রচুরভাবে হেল্প করবে এবং অনেক সময় অনেক কোশ্চেন কমনও চলে আসে। তো আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা অর্থাৎ 10টি কোশ্চেন্সকে সলভ করব। আজকে যেটা করছি সেটা হচ্ছে আমাদের 2023 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে, অর্থাৎ 25তম সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই প্রশ্নটাকে দুটো ভাগে ভাগ করব। এখানে রয়েছে ম্যাথ, জিআই অর্থাৎ লজিক্যাল রিজনিং এন্ড ডিআই। তো এগুলোকে করব একটা আলাদা ভিডিওতে। আজকে করব থিওরি পোর্শনটা। ওকে, তো কালকে আমরা আপলোড করে দেবো ম্যাথের ভিডিওটা। তো দুটো ভাষাতেই প্রশ্ন রয়েছে। আমরা প্রথমত ইংলিশ ভাষাটাকে গুরুত্ব দেব, যেটা বুঝতে পারবো না বা কোথাও যদি প্রয়োজন মনে হয় বাংলা ভাষা, তাহলে সেটাকে আমরা করব। হ্যাঁ, এই পিডিএফটা কিভাবে পাবে আমি ভিডিওর লাস্টে বলবো তোমাদের। অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখো। ফার্স্ট কোশ্চিন কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য গিভেন ফলোয়িং। তো চারটে অপশানস বলছে, নিচের মধ্যে কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। তো চারটে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। অপশান এ বলছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, অপশান বি সিস্টেমেটিক স্যাম্পলিং, অপশান সি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর অপশান ডি পারপোসিভ স্যাম্পলিং। তো চারটে অপশানস দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা যদি রিসার্চ অ্যাপটিটিউড যদি পড়ে থাকো তাহলে খুব স্পষ্টতই বুঝতে পারবে। রিসার্চ অ্যাপটিটিউড যদি না পড়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এখানে যে নন প্রবাবিলিটির যে তিনটে ভাগ রয়েছে, এখানে বলেছে তো তিনটে ভাগের মধ্যে কোনটা হবে এদের মধ্যে। এগুলো হচ্ছে প্রবাবিলিটি, অপশান এ বি সি, এগুলো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। ওকে, তো স্যাম্পলিং, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড, এগুলো সবগুলোই। তাহলে এক্ষেত্রে নন প্রবাবিলিটি বলেছে, তাই এর অপশান হয়ে যাবে অপশান সি। ওকে, এরপরের বার অর্থাৎ 2024 যে পরীক্ষাটা হতে চলেছে, সেখানে তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে যে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকটা কী জিনিস। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইটা মনে রাখতে হবে, বা নিচের এরকম বলে দেবে কোনটা প্রবাবিলিটি টেকনিক নয়। চারটে অপশান দিয়ে বলে দেবে। তো এই জিনিসগুলোকে একটু থিওরি পড়তে গেলে মাথায় ঢুকবে। আর আমি আস্তে আস্তে চেষ্টা করব যে প্রতিটা কোশ্চিনের এক্সপ্লেন করা সহজে। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। বলছে আচ্ছা, দ্য আইটেমস ইন এ কোশ্চেনিয়ার শুড বি প্রেজেন্টেড ইন দ্য ফলোয়িং অর্ডার। তো নিচের এই যে কোশ্চেনিয়ারগুলোর মধ্যে কোনটা অর্ডারকে ফলো করে। অপশান এ বলছে জেনারেল টু স্পেসিফিক, অপশান বি ইজি টু ভেরি ডিফিকাল্ট, অপশান সি নোন টু আননোন আর অপশান ডি সিম্পল টু কমপ্লেক্স। এর যদি তুমি বাংলা মানে দেখতে চাও, এখানে বলছে একটি প্রশ্নমালার বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত সেটি হলো। তো এখানে ইংলিশটাই বেশি ভালো লাগছে। তাহলে এটা কোশ্চিন বেসিক্যালি কিসের আছে, এটা টিচিং অ্যাপটিটিউডের আছে। তাহলে এর কারেক্ট আনসার যদি তুমি বলতে চাও, এর কারেক্ট আনসার অবশ্যই হয়ে যাবে জেনারেল টু স্পেসিফিক। ওকে, অপশান এ। এটা আমরা প্রত্যেকে জানি জেনারেল টু স্পেসিফিকই হয় কোশ্চেনিয়ারের ক্ষেত্রে। নেক্সট চলে আসি। আচ্ছা, সার্ভে মাঙ্কি কি বলছে, এ অনলাইন রেফারেন্স টুল ফ্যাসিলিটেটস। তো ফ্যাসিলিটেট করে কোনটা। অপশান এ বলছে টেক্সট অ্যানালিসিস, অপশান বি বলছে সার্ভে টেমপ্লেটস, অপশান বি এসপিএসএস ইন্টিগ্রেশন আর অপশান ডি রিয়েল টাইম রেজাল্ট। তো চারটে অপশান রয়েছে। সার্ভে মাঙ্কি এ অনলাইন রেফারেন্স টুল ফ্যাসিলিটেট কোনটা। অ্যাকচুয়ালি এটা ফ্যাসিলিটেট করে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সার্ভে টেমপ্লেটস। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটা মাথায় রেখো। নেক্সট প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন বলছে এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ। দেখো, রিসার্চের এথিক্যাল বলে কোনো একটা জিনিস আছে, এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড। নিচের কোনটা এথিক্স ইন রিসার্চে কনসাল্ট করে না। অপশান এ ক্লেমিং আদার্স আইডিয়া অ্যাজ অনস ওন, অপশান বি বলছে পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার, অপশান সি ইনভেশনস অফ পার্টিসিপেন্টস প্রাইভেসি আর অপশান ডি সেলফ প্লেজিরেসম। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো। তাহলে কোনটা হয়ে যাবে, বলছে এথিক্যাল রিসার্চের ক্ষেত্রে কোনটা কানেক্টেড না, এখানে দেখতে পাচ্ছ। তাহলে এক্ষেত্রে আমরা জানি এথিক্যাল রিসার্চের ক্ষেত্রে রিসার্চারের যে পলিটিক্যাল আইডিওলজি,
এটা কনসাল্ট করে না, হ্যাঁ, এটা কানেক্টেড করে না। তাহলে তুমি ধরো রিসার্চ করছো, কোনো একটা রিসার্চ করার সময় তুমি তোমার পলিটিক্যাল ভিউস এখানে ঢুকিয়ে দিচ্ছ জোর করে, এরকম না, তোমার ঢোকাতে পারবে না। যেটা রিসার্চ করছো, যেটাতে রিয়াল আছে সেটাকেই ঢোকাতে হবে। ওকে, তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে পলিটিক্যাল আইডিওলজি অফ দ্য রিসার্চার। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্নটা কি বলছে, এদিকে লিস্ট 1 দেয়া আছে আর লিস্ট 2 দেয়া আছে। অর্থাৎ লিস্ট 1-এ দেয়া আছে যে রিসার্চ প্রবলেম এবং লিস্ট 2-তে দেয়া আছে রিসার্চ মেথড। তো এরকম টাইপের প্রশ্ন প্রতি বছর একটা করে পাবে এবং এই সমস্ত রিসার্চ থেকেই পাবে। তো এটাকে আমরা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। প্রশ্নটা কি বলেছে এটাকে আগে মিল খুঁজি। বলেছে বাংলা ইংলিশ দুটোই দেয়া আছে, দেখতে পাচ্ছ। প্রথমে বলেছে পিয়ার ইন্টারাকশন ইন এ রেসিলি মিক্সড ক্লাসরুম অফ অ্যান আরবান হাই স্কুল। অর্থাৎ একটি শহরে হাই স্কুলের শিশু মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা। এটা কোথায় যাবে? এটার যদি তুমি দেখো, এ যাবে বেসিক্যালি, এটা হচ্ছে হ্যাঁ এথনোগ্রাফিক রিসার্চ, অর্থাৎ 3 নাম্বারে যাবে এথনোগ্রাফিক রিসার্চ। অ্যাকচুয়ালি এটা কীরকম বলো তো, কোনো একটা কালচার বা সংস্কৃতির রেসপেক্টে এখানে আমরা ডেটাটাকে নিই বা রিসার্চটাকে করি। অর্থাৎ এখানে দেখো, এখানে বলেছে যে শব্দটা আরবান হাই স্কুলের বলেছে মিক্সড কালচার, মানে এখানে দেখো মিশ্র বর্ণের শিক্ষার্থীদের কথা বলা হয়েছে। তো এ যাবে 3-এ। ওকে, আচ্ছা, এ যদি 3-এ যায় তাহলে এক্ষেত্রে অপশানসগুলো যদি তুমি দেখো, তাহলে এ কোথায় 3-এ গেছে? এ 3-এ গেছে একমাত্র বিতে। তাহলে একমাত্র বিতে, তাহলে বিটাই হচ্ছে আনসার। ওকে, একটা দিয়েই আমি আনসার করতে পারি, অন্যগুলোও চেক করে নেব। বি 1-এ যাবে। তাহলে বিটা কি বলেছে স্যার? বিটা বলেছে ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স অ্যামং মিডিল স্কুল স্টুডেন্ট। অর্থাৎ এখানে বলেছে যে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশের রূপরেখা। তাহলে বি যাচ্ছে আমাদের 1-এ। এইটাকে বলা হয় ক্রস সেকশনাল সার্ভে রিসার্চ। কেন বলা হয় আগে বুঝতে হবে কারণটা কি। ক্রস সেকশনাল সার্ভেতে কি হয়, একটা ডেটা নেওয়া হয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে আমরা ডেভেলপমেন্ট কীরকম হয়েছে, যে মাধ্যমিক স্কুলের যে কোনো একটা ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশটা কেমন হয়েছে তার রূপরেখা দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ক্রস সেকশনাল সার্ভে রিসার্চ। ওকে, আচ্ছা, এবার বলেছে ইফেক্ট অফ ওয়াচিং টেলিভিশন অন সায়েন্স অ্যাচিভমেন্ট অফ 9th গ্রেড স্টুডেন্ট। অর্থাৎ 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিভিশন প্রোগ্রামের প্রভাব। তাহলে সি যাবে কোথায়? সি যাবে আমাদের 4 নাম্বারে। অর্থাৎ এটাকে বলা হয় এক্সপেরিমেন্ট রিসার্চ। এখানে দেখে বুঝতে পারছো এখানে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। অ্যান্ড নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ এডুকেশন অন দ্য সোশ্যাল স্ট্যাটাস অফ দ্য মার্জিনালাইজড গ্রুপ। অর্থাৎ এটা হবে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে দেখো, যে প্রান্তিক গোষ্ঠীর যে সামাজিক মর্যাদা রয়েছে সেই মর্যাদার উপর শিক্ষার প্রভাবটা কেমন। যখনই এক্স ফ্যাক্টর যখন থাকবে, এক্স পোস্ট ফ্যাক্টর, তখন এটা প্রভাব টাইপের কোনো কিছু থাকবে। অর্থাৎ ওর প্রভাবটা কেমন, এখনও চলছে, রানিং ওয়েতে চলছে, ওটা হচ্ছে এক্স ফ্যাক্টর। যেমন হচ্ছে তুমি যদি বলো জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে লিটল ম্যান অ্যান্ড ফ্যাট ম্যান যে দুটো বোমা ফাটানো হয়েছিল, এখনও তার ইফেক্ট আছে, তাহলে এটা হয়েছে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। ওকে, তাহলে মনে রাখবে এক্ষেত্রে যদি আমি উত্তর খুঁজতে যাই, যেহেতু এটা স্ক্রিনে একসঙ্গে আসছে না, তাই এর উত্তরটাকে আমি বলে দিই, এর উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে অপশান বি। আমি যে ছোট ছোট লজিকগুলো বললাম এগুলো একটু ধরে রাখার চেষ্টা করো। নেক্সট কোশ্চেন চলে আসি। পরের প্রশ্ন 6 নাম্বার দেখো, এখানে ইংলিশটাকে আমরা রেডি করি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্বিনেশন অফ ক্যারেক্টারাইজড কোয়ালিটেটিভ রিসার্চ। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে নিচের কোনটা হবে? 1 নম্বর বলছে রিসার্চ টুল ডিপেন্ডেন্স, আর 2 নম্বর বলছে রিসার্চার ডিপেন্ডেন্স, 3 নম্বর বলছে কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন, 4 নম্বর কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন হবে। আচ্ছা, এখানে বলছে কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন আর কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন। 100% কনটেক্সট স্পেসিফিক মানে প্রাসঙ্গিকভাবে জেনারেলাইজড করতে হবে। তাহলে 4 আর 5 তো হবেই। তাহলে 4 আর 5 দুটো অপশানে আছে। তাহলে এটা তো হচ্ছে না, আচ্ছা ডিও হচ্ছে না, 4 আর 5 দুটো অপশানে আছে। এবার চলে আসি রিসার্চ টুল ডিপেন্ডেন্স। দেখো রিসার্চ টুল কিন্তু ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়, কোনো দিনও নয়। তাহলে এটা তো হবেই না, 1 নম্বরও হবে না। রিসার্চার ডিপেন্ডেন্স এটা হবে। রিসার্চার্স অবশ্যই ডিপেন্ডেন্ট ডেটার উপর বা আদার্স আরও যে ফ্যাক্টর বা যে গাইডের উপরে করছে ওনার উপরে ইত্যাদি ইত্যাদি। তাহলে 2 হবে। তাহলে 2, 4, 5।
তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি অপশান খুঁজতে যাই তাহলে এর অপশান হয়ে যাবে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, 2, 4 এবং 5। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন কি বলছে? আচ্ছা, বলছে অবস্ট্যাকলেস হুইচ ডিস্টর্ট দ্য মিনিং অফ দ্য মেসেজ ইন এ কমিউনিকেশন আর টার্নড অ্যাজ, কি হবে? তাহলে এখানে বলছে সিমেন্টিক ব্যারিয়ার, ডিফিসিয়েট ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, স্ট্রাকচারাল ব্যারিয়ার। এর বাংলাটাকে যদি বুঝতে চাই, কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তাবাহককে অর্থকে যেসব প্রতিবন্ধক বিকৃত করে তাকে বলে। যখনই অর্থ টাইপের কোনো আসবে, এটা শর্ট টাইপ মনে রেখো, অনেক সময় এগুলো কোশ্চিন জিজ্ঞেস করে। যখনই অর্থ দিয়ে বলবে, শব্দ দিয়ে বলবে, তখনই এটা অলওয়েজ সিমেন্টিক হবে বা শব্দার্থ হবে। তাহলে এর আনসার কোনটা হয়ে যাবে? 7-এর। তাহলে মনে রাখবে এটা হয়ে যাবে অবশ্যই অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, অবস্ট্যাকলেসের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি। নেক্সট কোশ্চিন বলছে ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ইফেক্টিভ কমিউনিকেশন ফলোজ দ্য ফলোয়িং স্টেপস। তাহলে লজিক্যাল ইফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে নিচের কোন লজিক্যাল সিকোয়েন্সে কাজ করবে? ফর্মিং, পারফর্মিং, নর্মিং, স্টোরমিং, না অ্যাডজর্নিং। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এখানে 8টা অপশান আছে, তাহলে 8টার মধ্যে 8এর কোশ্চেনে 4টে অপশান আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, মনে রাখবে অপশান সি। প্রথমে কি করব আমরা? ফর্মিং করব, তারপরে স্টোরমিং করব, তারপরে নর্মিং করব, তারপরে পারফর্মিং করব, আর তারপরে অ্যাডজোরিং করব। তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, বাংলাটাও তুমি দেখে নিও। প্রথমে সংগঠন করব, তারপরে বাদানুবাদ করব, তারপরে নিয়ম নির্ণয় করব, প্রদর্শন করব, উপসংহার বা স্থিতকাদেশ, যেটা আমরা বলি অ্যাকচুয়ালি। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। বলছে এটা খুব আজকের যুগে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে প্রচুর ডুপ্লিসিটি হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে। বলছে প্রোটেকশন অফ অ্যান অরিজিনাল মিউজিক কম্পোজিশনস অ্যান্ড রেকর্ডিং ইজ ইন দ্য ডোমেন অফ। যখন মানে যে সমস্ত প্রোটেক্টেড অরিজিনাল মিউজিক রয়েছে, তার এগুলোকে কোনটার মাধ্যমে আমরা প্রোটেক্ট করি? মানে অরিজিনাল মিউজিক হতে পারে, বই হতে পারে, লেখালেখি হতে পারে, অনেক কিছু। অপশান এ বলছে ট্রেডমার্ক, অপশান বি কপিরাইট, অপশান সি ব্র্যান্ড, আর অপশান ডি লোগো। তো 4টে অপশান আছে 9-এর, তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কপিরাইট হচ্ছে সঠিক উত্তর। ওকে, কপিরাইট হচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখেছো কপিরাইট স্ট্রাইক মেরে দেয়, এই শব্দটা শুনেছো। নেক্সট বলছে ইন এ সোসাইটি হোয়ার পিপল লার্ন ফ্রম মেম্বার্স অফ আদার্স কালচার্স অ্যান্ড গ্রো টুগেদার ইজ হ্যাভিং ড্যাশ এনভায়রনমেন্ট। তাহলে বলতে চাইছে যে সমাজের কোনো একটা সোসাইটিতে কিছু পিপল অন্য একটা আদার কালচারের পিপল থেকে শিখছে এবং গ্রো করছে, এটা কোন এনভায়রনমেন্ট বলা হবে? ইন্টার কালচারাল, ক্রস কালচারাল, মাল্টিকালচারাল, না হাইব্রিড কালচারাল? তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এর সঠিক উত্তর কি হয়ে যাবে 10-এর? তাহলে 10-এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশান এ, এটাকে বলা হয় ইন্টার কালচারাল। দেখো ইন্টার শব্দটা যেখানে আসবে সেটা দুই বা দুইয়ের বেশি এরকম থাকবে, দুইজন আছে একে অপরের সঙ্গে কথা বলছে, ও যেটা জানে না সেটা শেখাচ্ছে, এ যেটা জানে না সেটা শেখাচ্ছে, এই ধরনের জিনিসটাকে ইন্টার কালচারাল বলা হয়, ইন্টার কালচারাল। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি। আচ্ছা, এটা 11টাও একটা এরকম টাইপের মিল টাইপের আছে, ইংলিশটা দেখব। এখানে কতগুলো লিস্ট দেওয়া আছে, লেখা আছে জার্নালিজম অফ কারেজ, নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, তারপরে লেট দ্য ট্রুথ প্রিভেল, আর ডি দেওয়া আছে পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন। তো এখানে 4টে পত্রিকার নাম, দ্য স্টেটমেন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তো 11-র কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে আমরা একটা জিনিস জানি যে এক্ষেত্রে আমি জাস্ট একটা তথ্য জানি, এই তথ্যটাতেই তোমার কিন্তু আনসার হয়ে যাবে। আমি বারবার ছেলে মেয়েদের এরকমভাবেই করতে বলি। তাহলে কি জানো স্যার? দেখো, সেটা হচ্ছে যে এই শব্দটা ইন্ডিয়ান ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, এটা কোথায় যাবে? এটা যাবে দ্য হিন্দুতে, এটা যাবে দ্য হিন্দুতে। তাহলে বি যাচ্ছে 3-এ, তাহলে বি যাচ্ছে 3-এ, একটাই অপশান আছে, এই যে দেখো, এই যে একটাই অপশান আছে। আচ্ছা, এ কোথায় যাবে? এই যে জার্নালিজম অফ কারেজ, এটা হবে ইন্ডিয়ান, কি হয়ে যাবে স্যার? এক্সপ্রেস। আচ্ছা, এটা কোথায় যাবে? লেটস দ্য ট্রুথ প্রিভেল, তাহলে এটা হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া। পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন এ সেশন, এটা যাবে কোথায়? দ্য স্টেটমেন্ট। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এগুলোকে না কোথাও লিখে নেবে তোমার খাতায়, আর 2-4 বার দেখলেই মনে থেকে যাবে। ওকে,
তাহলে খুব ইম্পর্টেন্ট, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা স্বয়ং নিয়ে এখানে একটা কথা বলা আছে, বলছে দেয়ার আর টু স্টেটমেন্ট, হ্যাঁ দেয়া আছে। স্বয়মের ফুল ফর্ম আছে একটা, তাহলে স্বয়মের ফুল ফর্ম তোমরা যদি কেউ জানো অবশ্যই লিখে জানাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে নেটে জিজ্ঞেস করে বারবার। তাহলে স্বয়মের ফুল ফর্ম যদি আমরা বলতে চাই, হ্যাঁ তোমরা অবশ্যই এটাকে লিখে জানাবে কি হবে স্বয়মের ফুল ফর্ম। বলে দিচ্ছি, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ড। কি বললাম? স্টাডি ওয়েবস অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ড, এই স্বয়মের ফুল ফর্ম। ইন্ডিয়ান গভর্নমেন্টের এটা মক প্ল্যাটফর্ম প্রাইমারিলি এম। তাহলে এখানে বলছে এটা সম্পর্কে বলা আছে, 1 নাম্বার স্টেটমেন্ট দেওয়া আছে, দেখো, টু টেক দ্য বেস্ট টিচিং লার্নিং রিসোর্সেস টু অল দ্য লার্নার্স ইনক্লুডিং দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। তাহলে বলছে, এখানে বলছে দেশের যে সমস্ত দুর্বল এবং বঞ্চিত বাচ্চাদের জন্য এই সমস্ত জিনিসগুলো দেয়া আছে। 2 নাম্বার বলছে নট টু অ্যাকমপ্লাইজ 3 কার্ডিনাল প্রিন্সিপালস অফ দ্য এডুকেশন, অ্যাক্সেস, ইকুয়ালিটি অ্যান্ড কোয়ালিটি। হ্যাঁ, তাহলে এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক এটা তোমাদের বলতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলতে চাই কোনটা সঠিক, 12 বলো, তাহলে 12 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ প্রথম স্টেটমেন্টটা ট্রু আছে, এটা ট্রু আছে, বাট এই স্টেটমেন্টটা ভুল আছে। হ্যাঁ, এই স্টেটমেন্টটা ভুল আছে, নট টু অ্যাকমপ্লাইজ এটা হবে না। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি আমরা। পরের প্রশ্ন আবার স্বয়ং দিয়েই আছে, এরকম টাইপের একটু বড় আছে প্রশ্নটা, এটাকে ছোট করার চেষ্টা করছি যতটা হলো। কি বলছে দেখো, দীক্ষা আছে, স্বয়ং আছে, স্বয়ং প্রভা আছে, আর ই পাঠশালা আছে। এদের 4টে পরপর দেওয়া আছে। স্বয়ং তো আমরা একটু আগেই দেখতে পেলাম যে এটা অনলাইন রিসোর্স থ্রু মক্স, তাহলে এক্ষেত্রে একটু আগের কোশ্চিনটায় বি যাবে 1 নম্বরে। তাহলে বি 1 নম্বরে দেখো 3টে আছে, তার মানে অপশান এ তো হবেই না। 3টে আছে দেখো। আচ্ছা, এবার চলে আসি দীক্ষা। দীক্ষা জিনিসটা কি? দীক্ষা কোথায় যাবে? হ্যাঁ, দীক্ষাটা যাবে বিদ্যাদান হয়ে যাবে, অপশান এটা 4, দীক্ষা যাবে 4-এ। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে কোনটাতে যাব? এ যাচ্ছে 4-এ, যদি 4-এ যায় তাহলে অবশ্যই অপশান ডি দেখতেই পাচ্ছি আমরা উত্তর, ঠিক আছে, অপশান ডি। হ্যাঁ, তবুও এটাকে আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, স্বয়ং গেল এটাতে, আচ্ছা সরি দাঁড়াও, একটু দাঁড়াও, এটা গেল এটাতে। আচ্ছা, স্বয়ংপ্রভা কোথায় যাবে? তাহলে স্বয়ংপ্রভা আমাদের যাবে, অর্থাৎ অপশান সি যাবে 2 নম্বরে, ব্রডকাস্টিং এডুকেশনাল কারিকুলাম ড্রাইভেন কন্টেন্ট। আচ্ছা, ই পাঠশালা কোথায় যাবে? হ্যাঁ, ই পাঠশালা মানে ডি যাবে কোথায়? ডি যাবে 3-এ, হ্যাঁ, গ্রেডেড লার্নিং ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে বিষয়। তাহলে অপশান কোনটা হয়ে গেল এই কোশ্চিনটার উত্তর? তাহলে এই কোশ্চিনটার উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাক্সিমাইজ দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন? অপশান এ এঙ্গেজিং পেডাগোগি, ফরমেটিভ ইভ্যালুয়েশন, কেরিয়ার কাউন্সেলিং, সাউন্ড এথিক্স। এখানে ব্যাক টু ব্যাক অপশান রয়েছে, এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? নিচের কোনটা ম্যাক্সিমাইজ লার্নিং এনভায়রনমেন্ট দেবে তোমার এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে? তাহলে এর ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফরমেটিভ ইভ্যালুয়েশন মানে কি? এটা হচ্ছে ইউনিট টেস্ট টাইপের, বা একটা ক্লাস চলতে হঠাৎ করেই তুমি কোশ্চিন করে নিলে যে বাচ্চারা শিখতে পারছে কিনা, বা তুমি যে আজ টিচার হিসেবে তুমি ঠিকঠাক পড়াচ্ছ কিনা, এই হচ্ছে বিষয়। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখে নেব 15 নম্বর প্রশ্নটা কি বলতে চেয়েছে। দেখো, এখানে বলেছে লিস্ট 1, যেখানে কন্টেন্ট দেওয়া আছে, হ্যাঁ, অ্যান্ড লিস্ট 2 দেওয়া আছে। তো এক জায়গায় লেখা আছে অ্যাডোলেসেন্টস লার্নার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডাইমেনশনস। তো কোন ডাইমেনশনে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা যায়? তো প্রথমে যেটা দেয়া আছে দেখো, মুভিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। দেখো, কংক্রিট মানে হচ্ছে মূর্ত থেকে বিমূর্তর দিকে যাব। তাহলে এটা কোনটার সাথে রিলেটেড হবে? এখানে 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তাহলে বেসিক্যালি এটা রিলেটেড হবে আমাদের, হ্যাঁ, এটা একাডেমিক বিষয়ের সঙ্গে চলে যাবে। এটা হয়ে যাবে এ যাবে 3-এ। ওকে, আচ্ছা, এ যাচ্ছে 3-এ। এবার নেক্সট 2 নাম্বারটা বলছে ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং সেন্স অফ পার্সোনালিটি আইডেন্টিটি। আচ্ছা, পার্সোনাল আইডেন্টিটির কথা যদি বলা হয় তাহলে এটা সোশ্যালের ক্ষেত্রে যাবে, অর্থাৎ নিজস্ব একটা যে অবস্থান, হ্যাঁ, নিজস্ব একটা অবস্থান, এটা সোশ্যালের ক্ষেত্রে যাবে। তাহলে এ যাবে কোথায়?
3-এ যাবে, বি যাবে 2-এ, তাহলে আরও দেখা যেতে পারে, বাট এটা দিয়ে আমি অপশান টেস্ট করব, দেখি। তাহলে এ কোথায় যাচ্ছে? 3-এ, তাহলে এ 3-এ যাচ্ছে, একটাই অপশান ম্যাটার করছে, দেখো অপশান বিতে রয়েছে। আচ্ছা, বি যাচ্ছে 1-এ, সি যাচ্ছে 4-এ, আর ডি যাচ্ছে 2-এ। তাহলে সি কোথায় যাচ্ছে? 4-এ। একটু দেখে নাও সি কোথায় যাচ্ছে? 4-এ। সি বলছে ডেমনস্ট্রেট রেসিলেন্স অ্যান্ড কপিং স্কিল, এটা যাবে ইমোশনসের সঙ্গে যুক্ত, আর ফোকাস অন দ্য পার্সোনাল ডিসিশন মেকিং, এটা যুক্ত হয়ে যাবে আমাদের কগনেটিভের সাথে যুক্ত, 2-এ যাবে। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এর উত্তর হয়ে যাবে অপশান, এটা টিচিং থেকে প্রশ্ন আছে, ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছ। চলে আসি নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। আচ্ছা, এবার বলে রাখি, তোমাদের আমি বলেছি যে এখানে শুধু থিওরি পোর্শনসগুলো নিয়ে আলোচনা করব, ম্যাথের পোর্শন বা ডিআই এর পোর্শনগুলো এর পরে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই দুটো ম্যাথ আছে। এবার চলে আসি নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটার দিকে দেখো, এটাও এরকমই ডাটাবেস অ্যাসারশন আর রিজন দেয়া আছে। তো প্রথমে কি বলা আছে এটাকে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট এখানে অ্যাসারশন যেটা দেয়া আছে 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর চলে আসি। বলছে ডাটা অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস অফ স্যাম্পলিং সিগন্যালস দ্যাট মেজার রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্যাল conditions and converting the resulting samples into digital numeric values that can be manipulated by a computer. 2 নম্বর বলছে, আচ্ছা রিজন বলছে, রিজন কি বলছে? ডাটা অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস অফ দ্য ডিজিটালাইজিং ডেটা ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড us so it can be displayed, analyzed and stored in a computer. তো এক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এক্ষেত্রে কোনটা হচ্ছে সঠিক, অপশানসগুলো যদি তুমি তাকাও তাহলে দেখতে পাবে, তাহলে এক্ষেত্রে দুটোই সঠিক, দুটোই সঠিক। বাংলাটা তুমি যদি দেখতে চাও তো তুমি দেখে নেবে, এক্ষেত্রে দুটোই সঠিক। এটাও সঠিক, বলছে ডাটা অ্যাকুইজিশন একটা প্রসেস, স্যাম্পলিং সিগন্যাল ও মেজার কেমন রিয়েল ওয়ার্ল্ড বাস্তবল থেকে, ফিজিক্যালি কন্ডিশনস ইত্যাদি ইত্যাদি থেকে এটা করছি, এই কথাটা এখানে বলা রয়েছে। আর এটা তার রেসপেক্টে একটা সঠিক এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে 18-র অবশ্যই অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। তো বোথ আর এ অ্যান্ড আর ইজ কারেক্ট অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ, ওকে। নেক্সট কোশ্চিন চলে আসি, পরের প্রশ্ন। আচ্ছা, এটা ম্যাথ আছে, এটা পরে করব। এবার চলে আসি আবার এই যে এই টাইপের প্রশ্ন খুবই দেয়, এই যে ডেটা নিয়ে প্রশ্ন দিয়েছে, মানে এটা রিসার্চের প্রশ্ন আছে, ওকে। তাহলে লিস্ট 1, লিস্ট 2, ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, ডিসক্রিট ডেটা অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা। কোয়ালিটেটিভ ডেটা মানে বুঝতে হবে আগে কোয়ালিটেটিভ ডেটা কি। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটা জিনিসটা কি? তাহলে কোয়ালিটেটিভ ডেটা মিনিংস হচ্ছে ওর কোয়ালিটি থাকবে, মানে হচ্ছে এটা ডিটেলড এক্সপ্লেন টাইপের থাকবে, ওকে, ডিটেল এক্সপ্লেন টাইপ থাকবে বা ডেসক্রিপটিভ বেসড। তাহলে কোয়ালিটেটিভ ডেটা চলে যাবে 2-এ, মানে ডেসক্রিপটিভ বেসড থাকবে, ঠিক আছে? তাহলে এ যাবে কোথায়? 2-এ যাবে, ওকে। আচ্ছা, তারপরে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা বলতে কি বোঝায় এটাকে আগে বুঝতে হবে। কোয়ান্টিটেটিভ ডেটা বলতে কি বোঝায়? এটা হবে মানে কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটি, গুনতে পারবো আমরা, কাউন্টেবল। তাহলে এখানে হচ্ছে কাউন্টেবল অ্যান্ড মেজারেবল। তাহলে বি যাবে 1-এ, তাহলে এ যাবে 2-এ, বি যাবে 1-এ। তাহলে কোন অপশানটা আছে? দেখতে পাচ্ছি এ যাচ্ছে 2-এ, বি যাচ্ছে 1-এ, এটা পাচ্ছি। আচ্ছা, ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে ছেড়ে ছেড়ে, ছেড়ে ছেড়ে যদি বোঝায়, ডিসক্রিট মানে ছেড়ে ছেড়ে, মানে হচ্ছে এটাও নিউমেরিক হবে একটা, যেমন 1, 2, 3, 4, 5 এরকম, এবং কাউন্টেবল। তাহলে এটা হয়ে যাবে 4-এ। কন্টিনিউয়াস মানে কি? কোনো একটা ইন্টারভালে কন্টিনিউয়াস থাকবে, যেমন 15 থেকে 20, দেখো 15 থেকে 20-র মধ্যে এটা কন্টিনিউয়াসলি আছে, তাহলে অবিচ্ছিন্ন আছে, তাহলে এটা যাবে 3-এ। তাহলে এক্ষেত্রে যদি তুমি দেখতে চাও তাহলে 20-র উত্তর হয়ে যাবে কোনটা? তাহলে 20-র হয়ে যাবে অপশান সি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, এটা তো রিজনিংয়ের আছে, এটাও তোমার রিজনিং আছে, এগুলো আমি করাবো, পরে করাবো, আচ্ছা, এটাও ম্যাথসের আছে, এটাও পরে করাবো। আচ্ছা, এটা তোমার বলে দিতে পারি, তবুও চলে আসি। আচ্ছা, এটাকে বলে দিই যে কটা আছে রেক্ট্যাঙ্গেল, ভালো মতো বুঝবে কটা আছে। রেক্ট্যাঙ্গেলের কথা বলছে, ট্রায়াঙ্গেল বলেনি। তো আগে বোঝো, আমি এটাকে ছবি আঁকছি। তাহলে এটা হলো একটা, এটাকে আঁকছি, একটা হলো। আচ্ছা, এরকম করে আছে, এরকম করে আছে, আর কি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে? হয়নি, ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আচ্ছা দেখো, এবার বলেছে এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা, আর এখান থেকে এটা যুক্ত হয়েছে। তো দেখো কটা হয়েছে, 1, 2, 3, 4টে। তাহলে এখানে 4টা হলো, যোগ করছি। আর কটা আছে দেখো, এটা একটা, এটা একটা, 2টো, আর এটা একটা, এটা একটা, কটা? 2, 2, 4টে। আর কোনটা? ও নিজে একটা আছে, এটা। তাহলে কটা হচ্ছে? 4, 4, 8, 2, 10, তাহলে 10 হবে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি, ওকে, অপশান সি। তাহলে এটার হয়ে গেল আমাদের
অপশান সি 10টি হচ্ছে কারেক্ট আনসার 28-এর। নেক্সট কোশ্চিন চলে আসি, এখানে দেখো। আচ্ছা, এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চিন, এটা আমি পরে করে দেবো। এটা মিসিং কোশ্চিন, এটাও পরে করে দেবো। এটা কোশ্চিন চলে আসি, এটা এর পরের ভিডিওতেই চলে আসবে। কি বলছে, NEP 2020 রেকমেন্ডেড দ্য ফলোয়িং ফাংশনিং ফর দ্য জেনারেল এডুকেশন কাউন্সিল। তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রেকমেন্ড করেছে জেনারেল এডুকেশন কাউন্সিলের ক্ষেত্রে কোনটা? অপশান এ বলেছে যে একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং আর স্ট্যান্ডার্ডাইজড রুল অ্যান্ড রেগুলেশন। অপশান সি অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিটিশনস অ্যান্ড অপশান ডি হচ্ছে বাজেটিং অ্যান্ড ফান্ডিং। তাহলে কোনটা ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে রেকমেন্ড করেছে জেনারেল এডুকেশন কাউন্সিলকে? তাহলে এক্ষেত্রে 31-এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, অর্থাৎ একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সেটিং, একাডেমিকের যে স্ট্যান্ডার্ড সেটিং হবে এটা বাংলাতে তোমরা দেখে দিতে, শিক্ষার মানকে নির্ধারণ করে, শিক্ষার মানকে নির্ধারণ করে। বাংলাটা পড়লে হয়তো এটার সঠিক উত্তর পেয়ে যাবে। নেক্সট কোশ্চিন চলে আসি, দেখো NEP থেকে কিন্তু কোশ্চিন আসছে, দুটো কোশ্চিন এসছে। তোমরা যদি চাও তাহলে আমি এটাকে ডিটেলে করিয়ে দেবো একদিন। হ্যাঁ, তো চলে আসি এরপরে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ভ্যালুজ রেকমেন্ডেড বাই NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দ্যাটস হেল্পস টু ডেভেলপ গুড হিউম্যান বিইং। তাহলে গুড হিউম্যান বিইং এর ক্ষেত্রে কোনটা ন্যাশনাল এডুকেশন পলিসি ভ্যালুকে রেকমেন্ড করছে? অপশান এ বলছে স্যাক্রিফাইস, হ্যাঁ, অপশান বি বলছে রেসিলেন্স, অপশান সি স্পিরিট অফ সার্ভিস, অপশান ডি ইনক্লুসিভনেস, আর অপশান ডি ক্রিয়েটিভ ইমাজিনেশনস, অপশান ডি হচ্ছে সায়েন্টিফিক টেম্পারমেন্ট। তাহলে কোনটা হয়ে যাবে, বা টেম্পার। তাহলে এক্ষেত্রে যদি দাঁড়িয়ে এর আনসার আমরা যদি করতে চাই, তাহলে হ্যাঁ এটার কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অপশানসগুলো দেখতে পাচ্ছ 32-এর। তাহলে 32-এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো প্রথম কথা সায়েন্টিফিক তো আছেই, তাহলে এটা হবেই 6-এরটা তো হবে। এবার 6-এরটা যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, আর নেই, এটা হবে না, এটা হবে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে কোনটা আর হতে পারে? আচ্ছা, এবার চলে আসি, তাহলে আমরা দুটো অপশান পেয়ে গেছি। এবার দেখো স্যাক্রিফাইস হবে, তাহলে এটা হবে, আর এটা হবে স্পিরিট অফ সার্ভিস হবে, এটা হবে, আর এটা হবে সায়েন্টিফিক টেম্পারমেন্ট। তাহলে 1, 3 আর 6 আসবে। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান হ্যাঁ এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রেখো এটা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চিনে চলে যাব, দেখে নেবো পরের প্রশ্ন। কোশ্চিন নাম্বার 33 বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ প্রোভাইডেড হলিস্টিক্স অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং। তো বলছে যে স্বাধীনতার পূর্বে হ্যাঁ নিচের কোন ইউনিভার্সিটিতে হলিস্টিক্স অর্থাৎ নান্দনিক ব্যাপারটা বলতে পারি আর মাল্টিডিসিপ্লিনারি লার্নিং করানো হতো? অপশান এ, তো প্রথম বলেছে ফার্স্ট ইউনিভার্সিটির কথা বলেছে, কিন্তু ফার্স্ট ইউনিভার্সিটি স্বাধীনতার পূর্বে তক্ষশিলা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মুম্বাই, অপশান সি বলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আর অপশান ডি নালন্দা ইউনিভার্সিটি। তো বলো এর কারেক্ট আনসার কি হয়ে যাবে, তোমরা প্রত্যেকে বলো। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই তক্ষশিলা ইউনিভার্সিটি, অপশান এ। এটা ছিল প্রথম দিককার ইউনিভার্সিটি যেখানে প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে হলিস্টিক্স অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং প্রোভাইড করা হতো। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায়? অ্যাকচুয়ালি এটা বিহারের নালন্দা শহরে আছে। এটা প্রায় ফার্স্ট কুমার গুপ্ত প্রতিষ্ঠা করেন, এটা মাথায় রাখবে। প্রথম কুমার গুপ্ত বংশরা এটা প্রতিষ্ঠা করেন। ওকে, 427 সির কাছাকাছি। ওকে, নেক্সট চলে আসি পরের প্রশ্ন। ন্যাকের নাম আমরা প্রত্যেকে শুনেছি, প্রত্যেকে তোমাদের কাছে আমার একটা SW যে ন্যাকের ফুল ফর্ম বা ন্যাক কবে প্রতিষ্ঠা হয়েছে এই সম্পর্কে তোমরা কমেন্টে লিখে জানাবে। ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ দ্য জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার্স টু। তাহলে কি করে? কোয়ালিটি কন্ট্রোল করে, কোয়ালিটি অ্যাসুরেন্স করে, কোয়ালিটি ইন্সপেকশনস করে, না কোয়ালিটি ম্যানেজমেন্ট করে? অর্থাৎ বলছে ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের মান্যতা বা স্বীকৃতি বলতে বোঝায়, কোনটাকে বোঝায়? তাহলে এক্ষেত্রে 34-এর কোনটা হয়ে যাবে? তাহলে 34-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যে গুণগত মানকে নিশ্চিত করা বা অ্যাসুরেন্স দেয়া। হ্যাঁ, তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্স, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ন্যাক মানে তুমি দেখবে বিভিন্ন কলেজকে A গ্রেড, B গ্রেড এগুলো গ্রেড দেয়, এটা ন্যাকই দেয়। ওকে, নেক্সট চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড ফর ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যামং অ্যাডাল্ট লার্নার। তো বলছে এক্ষেত্রে কোনটা বেস্ট হবে? তো অপশান এ বলছে মেডিটেশন, অপশান বি ওপেন ডায়লগ ফোরাম, অপশান সি ডিসপ্লে অফ থটস, আর অপশান ডি সেলফ ডিসিপ্লিন।
তাহলে বাংলাতে কি বলছে, বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। বয়স্কদের ক্ষেত্রে বলেছে, অ্যাডাল্ট শব্দটা এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ, অ্যাডাল্ট লার্নার। তাহলে কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার? এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি, ওপেন ডায়লগ ফোরাম, মানে মুখে মুখে মৌখিকভাবে ওপেনলি কথা বলার মাধ্যমে তাদেরকে ডেমোক্রেটিক ভ্যালু সম্পর্কে অবগত করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটা একটা ম্যাচিং টাইপের আছে। ম্যাচিং প্রশ্ন দিলে একটু স্ক্রিনে দেখানো চাপ হয়ে যায়, তবু দেখানোর চেষ্টা করছি। দেখো কি বলছে, প্রথমে বলেছে এনডিএল, তারপরে বলছে বিদওয়ান, তারপরে রুষা, আর তারপরে বলছে নিট। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, আমরা এটাকে দেখার চেষ্টা করব। তো 36-এর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার আগে দেখি। এবার চলে আসি প্রথমে এনডিএল এর ফুল ফর্ম কি, আগে এটাকে বুঝতে হবে এনডিএল জিনিসটা কি। আচ্ছা, এনডিএল এর ফুল ফর্মটা তোমাদের কাছে আমি বলবো, এটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এনডিএল এর ফুল ফর্ম কি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, অনেক সময় জিজ্ঞেস করে, তো এটা মাথায় রাখবে। তো এটা নিচের কোনটাতে চলে যাবে, তাহলে এটা হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি, এটা তো তোমরা নিশ্চিত রূপে বুঝতে পারছো কোনটার ক্ষেত্রে যাবে। তাহলে এটা চলে যাবে আমাদের অপশান কোনটাতে যাবে, 2 নম্বরে যাবে। কেন, দেখো সব শিক্ষার উপকরণ ডিজিটাল ভান্ডার, ওই যে বলছি বাংলা মিনিংটাকে বোঝো, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি মানে ওই লাইব্রেরিতে ডিজিটালি সব কিছু থাকবে, ওই যে ডিজিটাল ভান্ডার একটা আছে। তাহলে এ যাবে 2-এ, তাহলে এ যদি 2-এ যায়, তাহলে একটু যদি দেখো অপশানসগুলোকে চেক করো, তাহলে এ 2-এ গেছে, একটাই অপশানে আছে ডি, তাহলে ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। তবু এটাকে আমি ডিটেলে জানবো, দেখো একটা জানা থাকলে উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসি বিদওয়ানটা কি, ওকে, বিদওয়ানটা কি জিনিস। বিদওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে শিক্ষা ও গবেষণায় যেসব বিজ্ঞানী বা গবেষক বা শিক্ষক রয়েছেন তাদের সংক্ষিপ্ত যে বায়োগ্রাফি ডেটাবেস, মানে শিক্ষায় যাদের অবদান রয়েছে বা যারা বিজ্ঞানী গবেষক শিক্ষক বিখ্যাত রয়েছেন তাদের ডেটাবেস বা জীবনপঞ্জির ডেটাবেস এখানে পাওয়া যাবে। জীবনপঞ্জির ডেটাবেস এখানে পাওয়া যাবে বিদওয়ানে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি, নেক্সট হচ্ছে রুষাটা কি জিনিস। রুষা, এই রুষার ফুল ফর্ম জানতে হবে। রুষা হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, হিন্দিতে বলে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। তো এটা কোথায় চলে যাবে, এটা উচ্চ শিক্ষার কথা বলেছে, উচ্চতর শব্দটার মানে বুঝতে পারছো, ইউ ফর উচ্চতর, তাহলে উচ্চ শিক্ষার সাথে মোট সার্বিক তালিকাভুক্ত অনুপাতের বৃদ্ধি ঘটানো এবং উচ্চশিক্ষার মান বাড়ানো, তাহলে এটা রুষা। আচ্ছা, এটা নিট। আচ্ছা, নিট জিনিসটা কি, তাহলে একটাই অপশান বেঁচে থাকলো, তাহলে কোনটা বেঁচে থাকলো স্যার, ডি এর 3 নম্বর। তাহলে শিক্ষায় যে প্রযুক্তি হচ্ছে, এই যে প্রযুক্তি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দান এবং ছাত্রদের কর্মনিয়োগে যোগ্য করে তোলা, তাহলে এর ফুল ফর্মগুলো তোমরা কোথাও লিখে নিও, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করব বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেন, নেক্সট এখানে বলছে যে গবেষণার তথ্যের প্রয়োগ এবং গবেষকদের জন্য সহজগম্য করার উদ্দেশ্যে আইসিটির একটি প্রধান বাহক। আইসিটির ফুল ফর্ম কি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। কোনটা, ওয়ান, ল্যান, ইন্টারনেট, স্কাইপি। ইংলিশে যদি দেখতে চাই, দ্য অ্যাপ্লিকেশনস অফ আইসিটি ইন রিসার্চ ইনসিওর ওয়াইডার কনভারজেন্স অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ দ্য রিকোয়ার্ড ইনফরমেশান থ্রু। তাহলে এই যে প্রয়োজনীয় যে অ্যাক্সেস বা ইনফরমেশান পাই কোনটার মাধ্যমে, তাহলে এর কারেক্ট আনসার 100% ইন্টারনেট ইজ দ্য কারেক্ট আনসার। ইন্টারনেট ছাড়া পসিবলই নয়, তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে পাই, এটা মাথায় রাখতে হবে, অপশান সি। আচ্ছা, এবার যদি বলি এই ওয়ানের ফুল ফর্ম কি, এটা প্রচুরবার পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে মনে রাখবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ইন্টারনেট জানো, স্কাইপি তো একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম রয়েছে, এটা জানা আছে। আচ্ছা, বলছে এটা খুবই ভালো প্রশ্ন, বলছে দেখো এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট এন্টারপ্রাইজ ইউজ টু প্রোভাইড ট্রাস্টেড থার্ড পার্টিস such as supplier, vendor, customers and other business secure controlled access to business information or operations is usually called। বলছে যে সমস্ত পাবলিক সেক্টরস বা এন্টারপ্রাইজগুলো আছে তারা নিজস্বভাবে নিজস্বতা পার্সোনালিটিকে
পার্সোনাল তথ্যকে রাখার জন্য, ট্রাস্ট রাখার জন্য, যাতে কেউ হ্যাক না করে রাখে, তাদের বিজনেসকে সামলানোর জন্য, সাপ্লাই করার জন্য, ভেন্ডার বা কাস্টমার্সদের সঙ্গে ডিল করার জন্য, সিকিউর এবং কন্ট্রোল করার জন্য আমরা নিচের কোন ইনফরমেশনস বা অপারেশনসগুলোকে ইউজ করি? অপশান এ বলছে এক্সট্রানেট, ইন্টারনেট, ইন্ট্রানেট, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কিন্তু একবার কোশ্চিনে জিজ্ঞেস করেছিল যে প্যানের ফুল ফর্ম কি, মনে রাখবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বারবার কোশ্চিনে জিজ্ঞেস করা হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্সট্রানেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা লার্জলি কোনো বিজনেসের ক্ষেত্রে, যেমন আদানির যদি কথা বলো বা আম্বানির, ওরা যখন নিজস্ব একটা কোনো সিস্টেম চালাচ্ছে, তো তাদের অনেক ডেটাবেস আছে, তো ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য, ইন্টারপ্রাইজগুলোকে বিজনেস করা, ভেন্ডারের সঙ্গে, কাস্টমারের সঙ্গে ডেটা সব কিছুকে করার জন্য তারা এক্সট্রানেট ইউজ করে, তারা ইন্টারনেট ইউজ করে না। ঠিক আছে? আচ্ছা, ইন্টারনেট তো আমরা দিনরাত যেটাকে ইউজ করছি এটা জানি। আচ্ছা, ইন্ট্রানেট কি জিনিস? ইন্ট্রানেটও এর মতোই জিনিস, বাট এটা ছোট অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, চলে আসি এর পরের প্রশ্ন। ওকে, এর পরের প্রশ্নতে চলে যাব। নেক্সট কোশ্চেন, দ্য টার্মস ইন্টারনেট অফ থিংস, কি বলছে? ইন্টারনেট অফ থিংস ওয়াজ কয়েন্ড বাই দ্য কেলভিন অ্যাস্টন অ্যাট দ্য প্রেজেন্টেশন টু প্রোটোকল অ্যান্ড গ্যাম্বেল ইন কোন ইয়ারে? ইন্টারনেট অফ থিংস এই টার্মটা কেলভিন অ্যাস্টন প্রেজেন্টেশন করেন। অনেক সময় জিজ্ঞেস করে দেবে ইন্টারনেট অফ থিংস এটা কে করেছিল, তাহলে মনে রাখবে কেলভিন অ্যাস্টন। কত সালে? 1996, অপশান বি 1998, অপশান সি 1999, অপশান সি 2019। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? এর কারেক্ট আনসার হয়ে যাবে 1999। 1999, ওকে, 1999 মাথায় রেখো এটা। নেক্সট চলে আসি, a stage of being constantly connected to the technology, whether it is through computer, a smartphone or other digital device, is termed digital culture, digi self, digi savvy, digi slavery। তাহলে কোনটা হয়ে যাবে? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কমিউনিকেশন প্রযুক্তির ক্ষেত্রে যেমন আমরা কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য যন্ত্রের সঙ্গে সদা সর্বদা কি করি? সংযুক্ত থাকার অবস্থাটাকে কি বলি? হ্যাঁ, কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার? তাহলে এটাকে বলি আমরা ডিজিটাল স্লেভারি বা দাসত্ব। ওকে, অপশান ডি বলি এটাকে। হ্যাঁ, সবসময় আমরা দেখো কম্পিউটার, স্মার্টফোন এটার সাথে জড়িত, যদিও আমাদের জীবনটাই এরকম হয়ে গেছে, না জড়িত হলে আমাদের না বিজনেস হবে, না আমরা শিক্ষা নিতে পারবো, সব কিছুই কোথাও না কোথাও। তাহলে এটাকে বলি ডিজিটাল স্লেভারি। ওকে, নেক্সট কোশ্চিন বলছে, নেক্সট কোশ্চিন, হ্যাঁ, অ্যান্থ্রোপোজেনিক কন্টামিনেশন ইজ দ্য ফর্ম অফ পপুলেশন প্রডিউস ডিরেক্টেড বাই, কোনটা হয়ে যাবে? হিউম্যান অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ভেহিকুলার ট্রাফিক কনজেকশন, লো টেম্পারেচার, ডাস্ট পলিউশন। তাহলে কোনটার সাথে জড়িত হয়ে যাবে? হ্যাঁ, অ্যান্থ্রোপোজেনিক কন্টামিনেশনস যে দূষণের পক্ষে মানে প্রত্যক্ষভাবে ফল দেয়, তাহলে কোনটা? অ্যাকচুয়ালি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 40-এর এ, মানুষের কাজকর্ম, মানুষের কাজকর্ম। ওকে, বা হিউম্যান অ্যাক্টিভিটিসের জন্য। আচ্ছা, জল দূষণ নিয়ে এখানে কথা বলা হয়েছে, এটা বাংলাটাই দেখছি আমরা। তো জল দূষণ নিয়ে এখানে কথা বলা হয়েছে, এদের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট আনসার? বলছে জলপথে নাইট্রোজেন এবং ফসফরাস নিম্ন মাত্রার কারণে আগ্রাসী উদ্ভিদের বৃদ্ধি উৎসাহিত করে। অপশান বি বলছে, না, 2 নম্বর স্টেটমেন্ট, মৃত্তিকায় মাইক্রোফ্লোরা এবং মাইক্রোফ্লোরাকে প্রভাবিত করে। 3 নম্বর বলছে গাছপালাকে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছকে জল থেকে বিপজ্জনক রাসায়নিক শোষণ করতে দেয় না। তো এখানে জল দূষণকে গাছকে তো বেড়ে উঠতে সাহায্য করবেই না, মানে 3 নম্বর হবে না। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষ হারকে প্রভাবিত করে, এটা তো অবশ্যই করবে। তাহলে 4 হবে, 3 হবে না। তাহলে 3 যেখানে যেখানে হবে না, চলে আসি 42-এর 3 যেখানে যেখানে হবে না এটাকে বাদ দিয়ে দাও। তাহলে 3 এটা হবে না, এটা হবে না, 4 হবে। তাহলে 4 একটা জায়গাতে হবে বলছে, তাহলে এই ক্ষেত্রে অপশান সি, কারণ এতে 4 নেই। তাহলে এইভাবে উত্তর করব, সহজে বেরিয়ে যাবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। বলছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি নন ফসিলস ফুয়েল সেটি হলো, এটা পরিবেশ থেকে প্রশ্ন আছে, নন ফসিলস ফুয়েল, কয়লা, ইউরেনিয়াম, প্রাকৃতিক গ্যাস, অশোধিত তেল। তাহলে নন ফসিলস অবভিয়াসলি কোনটা হয়ে যাবে? এটা ইউরেনিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? ফসিলস। ওকে, নেক্সট, এটা কোশ্চিনটা দেখো প্রাইমারি টেটেও একবার দিয়েছে আর বিভিন্নভাবে দিয়েছে। দেখো, সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতা কে? মেধা পাটেকর, অমিতাভ ঘোষ, আরএন হেকেল, না রাচেল কার্সন? তাহলে অবশ্যই এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাচেল কার্সন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এটা বইটা ডিডিটি এই কীটনাশকের উপরে এই বইটা লেখা, ঠিক আছে, এর ব্যবহার ইত্যাদি ইত্যাদি, এটা রাচেল কার্সন লেখেন। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা কি বলছে এখানে চলে আসি, ইংলিশ কোশ্চেনটাতে চলে আসি। হ্যাঁ, বলছে ইমপ্রুভড হিউম্যান ওয়েল বিইং, সোশ্যাল ইকুয়ালিটি, হ্যাঁ, রিডিউসড এনভায়রনমেন্ট রিস্ক অ্যান্ড ইকোলজিক্যাল
Saccharine cities are associated with the concept of social sustainability, green economy, silent spring, না মন্ট্রিয়াল প্রোটোকল। তাহলে কোনটা হচ্ছে ব্যাপার? এখানে যদি বলি মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিভিন্নতার ঝুঁকি হ্রাস বা বাস্তুতান্ত্রিক ঘটনা, ক্রমাগত ক্ষয়, নিম্নলিখিত যে ধরনের ক্ষমতার মানে ধারণার সাথে যুক্ত, কোনটা হয়ে যাবে? 4টে অপশান 45-এ দেখতে পাচ্ছ। তাহলে এটাকে বলা হয় গ্রিন ইকোনমির সাথে যুক্ত। হ্যাঁ, গ্রিন ইকোনমির সাথে যুক্ত। আজকের দুনিয়াতে দেখবে সব জায়গায় গ্রিন এনার্জি, গ্রিন ইকোনমি, এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, তাহলে 45-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, একটা তোমাদের কম্প্রিহেনশন থাকবে, মানে একটা প্যারাগ্রাফ থাকবে, বাংলা ইংলিশ বোথে থাকবে, আর এই প্যারাগ্রাফের উপরে 5টা প্রশ্ন থাকবে। তো এই প্যারাগ্রাফটা একটা অথার এবং বুক পাবলিশার রাইটারের উপরে আছে, এর সুন্দর। তো এটা তোমাদেরকে কিভাবে, এটা প্রতিনিয়ত যেহেতু নতুন নতুন আসবে, তাই এর আনসারটা শুধু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর তোমরা পড়ে নিও, আমি পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা কিভাবে পাবে জাস্ট এইটুকু মাথায় রেখো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও। হ্যাঁ, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে অ্যাস্ট্যাটিক এডুকেশন, ওইখানে যুক্ত হয়ে যাবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়ে আনসার করে নেবে। এর আনসার বলে দিচ্ছি, শুধুমাত্র 46-এর অপশান বি হবে। হ্যাঁ, রিডস থ্রু, হ্যাঁ, এটা হবে অপশান বি হবে। আচ্ছা, 47-এর উত্তর হয়ে যাবে, 47-এর হবে অপশান ডি। হ্যাঁ, 47-এর হবে অপশান ডি। ওকে, আচ্ছা, এটা জাস্ট ওইখান থেকে পড়ে আমি করেছি উত্তর। 48-এর উত্তর যদি বলি, 48-এর হবে অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশান এ হচ্ছে আনসার। আচ্ছা, 49-এর কি উত্তর হবে? 49-এর হয়ে যাবে অপশান বি। হ্যাঁ, 49-এর হয়ে যাবে কন্টিনিউ বিয়ন্ড পাবলিশিং অফ দ্য বুক। ওকে, আর 50-এর উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, হ্যাঁ, তো অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম সমস্ত ধরনের, যত ধরনের 2023-এ অর্থাৎ 25তম সেটে যতগুলো কোশ্চেন্স এসেছিল থিওরি পোর্শন থেকে, সমস্ত কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। এরপরের কোনো ভিডিওতে আমরা আলোচনা করব, হ্যাঁ, যে তোমাদের ম্যাথসের আর ডিআই এর সমস্ত নিয়ে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এর আগের সমস্ত লাস্ট ইয়ারের ভিডিওসগুলো আমি আপলোড করতেই থাকবো, তোমরা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত দেখো, আশা করি অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।